আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মোটামুটি সবার সাথে কিন্তু যোগাযোগ রাখেন। ডক্টর ইউনূসের সাথে তার মাঝে মধ্যেই দেখা হয়, বৈঠক হয়। তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ রাখেন এবং সম্প্রতি একজন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তার মাধ্যমে তারেক রহমানের সাথে তার আবার যোগাযোগ স্থাপিত হয়েছে। সেই যোগাযোগে তারেক রহমান জেনারেল ওয়াকারকে একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রেক্ষিতে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের এই ফোন আলাপটা খুব গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে বিএনপি বর্তমান সরকারের উপর যে চাপ প্রয়োগ করছেন, যে প্রেশার দিচ্ছেন, সেটি তারা আর দেবেন না। তবে সেক্ষেত্রে কি করতে হবে? তারেক রহমান বলেছেন যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা, শেখ রেহানা সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের দ্রুত আর কি রায়টা বাস্তবায়ন করা যায়। সেক্ষেত্রে যারা যে কারাগারে আছে তাদের অনেকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে আছেন, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় থাকলেও তারা দেশে আসতে পারবে না স্বভাবতই। এরকম একটা প্রস্তাব, এরকম একটা প্ল্যান কিন্তু তারেক রহমান এই জেনারেল ওয়াকারকে বলেছেন। ইতিমধ্যেই আপনারা একটু ডেভেলপমেন্ট খেয়াল করেছেন যে সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে এবং এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে, খুব সীমিত পরিসরে হলেও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। আওয়ামী লীগ সারা দেশে সংগঠিত হচ্ছে এবং এই সংগঠন এই যে একটু একটু করে মাঠে নামা এবং ভবিষ্যতে আরো বড় রকমের আহ শোডাউন আওয়ামী লীগ করতে পারে। সো আওয়ামী লীগ ভেতরে ভেতরে সেই প্রস্তুতিটা নিচ্ছে। তো এই প্রস্তুতির প্রেক্ষিতে এই যে দেশের ভেতরে আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে এবং আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগের সমর্থনে যে বিভিন্ন প্রেশার বাড়ছে ডক্টর ইউনূস সরকারের উপরে, সব মিলিয়ে তারেক রহমানের প্রস্তাবটা ইটস নট গোয়িং টু হ্যাপেন সো ইজিলি। মানে তারা যাচ্ছে আইসিটি বন্দুক কাঁধে কাঁধে রেখে আওয়ামী লীগের নেতৃত্বকে ঝুলিয়ে দিতে এবং আওয়ামী লীগকে এইভাবে তারা মনে করছে যে একেবারে প্রায় নিশ্চিহ্ন করে ফেলবে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে যদি তারা কোনোভাবে ফাঁসিতে ঝুলাতে পারে বা সরিয়ে দিতে পারে, দেশের বাইরে রাখতে পারে, তাহলে আগামীতে এমনকি সুষ্ঠু নির্বাচন হলেও তারা মনে করে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো ফর্মের আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে মূলত তারাই ক্ষমতাটা গ্রহণ করবে এবং এক ঢিলে তখন অনেকগুলো পাখি মারা যাবে। একদিকে ক্ষমতা পাওয়া গেল, আর একদিকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা বা দুর্বল করা গেল। তো এই প্রক্রিয়া, এই প্ল্যান, এই প্রস্তাবগুলো তারেক রহমানের পক্ষ থেকে জেনারেল ওয়াকারের কাছে দেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার তারেক রহমানের প্রস্তাব শুনেছেন, কিন্তু তিনি কোনো মতামত জানাননি, কোনো হ্যাঁ না বলেননি। তবে এই আইসিটি কে কেন্দ্র করে যে ষড়যন্ত্রটা দানা বেঁধেছে এটা অনেকদিন ধরেই আপনারা শুনে আসছেন এবং সেটা এখন বিএনপিও সেটার সাথে জড়িয়ে যাচ্ছে এবং বেসিক্যালি এইটা হলো জামাতের আইডিয়া। জামাত চায় যে যেহেতু তাদের শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তারা ঠিক সমসংখ্যক আওয়ামী লীগ নেতাকেও ফাঁসিতে ঝোলাতে চায়। তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে বা দুর্বল করে তারা ফাঁকা মাঠে গোল দিতে, কিন্তু আওয়ামী লীগ এভাবে ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ এভাবে সংগঠিত হচ্ছে এবং এই রায় যে চার্জশিট দেওয়া না দেওয়ার চেয়ে জরুরি হলো এই রায়কে এগিয়ে নিয়ে যাওয়া বা এই রায় বাস্তবায়নের আগেই যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে। এবং ডক্টর ইউনূস নিজের অবস্থান নিয়েই নিজে নিশ্চিত না, সেখানে আইসিটি তে কি হবে না হবে সেটা তো অনেক পরের বিষয়। চাচা আপন জান বাঁচা, এটা নিয়ে এখন ডক্টর ইউনূস আসলে এক্সিটের পথ খুঁজছে। তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে, দেরিতে হলেও অনেক খোঁচাখুচি করার পরে সে বাংলাদেশে ফিরে এসছে। বাংলাদেশে ফিরে আসার পর লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে গেছে। অনেকের মাঝে অনেক আগ্রহ, অনেকের বয়স এখন 35, কিন্তু তারা যখন তারেক বাংলাদেশে চলে গেছে তখন তারা প্রাপ্তবয়স্ক হয়নি। তাই তাদের মনের ভিতরে একটা আগ্রহ ছিল যে তারেক কে, যাকে আমরা অনলাইনে দেখি, কথা বলেন, যাকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলেছেন, এই মানুষটা কে,
তাই তারেকের সম্পর্কে তারা খুব একটা বাস্তবিক অর্থে যেটা সেটা জানে না, অর্থাৎ তারেকের বাংলাদেশে থাকা অবস্থায় তারা মনে করতে পারে না। এর একটা শ্রেণী আছে। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের 70% মানুষের বয়স 35 বছরের নিচে। তাই এদের ভিতরে আগ্রহ সবচেয়ে বেশি যে তারেক ইনি কে, দেখতে কেমন। কারণ দেখার বিষয়টা আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার মূল্যটা কম। নেভারদিলেস, আমরা এমন এক জাতি যে জাতির ভিতরে কৌতূহলের অভাব নাই, কিন্তু শিখি না কিছুই। কৌতূহল মিটে গেলে আমরা ছুড়ে ফেলে দিই। অনেক কিছু ধোঁয়াশা ক্লিয়ার করতে হবে, অনেক কমিটমেন্টে যেতে হবে তারেককে। উদাহরণস্বরূপ আব্দুল মালিক এবং কয়সার, এরা লন্ডন থেকে এসে নমিনেশন পেয়েছে, কিন্তু তাদের ব্রিটিশ নাগরিকত্ব আছে। ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল করছি এই অজুহাতে কোনো মতেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। অথচ তারেক তাদেরকে নমিনেশন দিয়েছে। আজাদের মতো 2,500 সন্ত্রাসীকে তারেক নমিনেশন দিয়েছে। এমনকি তারেকের নিজের নাগরিকত্বের ব্যাপারে এখন ধোঁয়াশা রয়ে গেছে। অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন করা হবে এবং স্বাধীন রাখা হবে, সেই বিষয়ে আমরা কমিটমেন্ট চাই। 21 আগস্ট গ্রেনেড হামলায় আবার মামলা পুনর্জীবিত করে তারেক যদি সেখানে সম্পৃক্ত না থাকে, শুধুমাত্র প্রক্রিয়াগত ত্রুটির কারণে সে মামলাকে ধামাচাপা দেওয়া যাবে না। মানুষ মরেছিল, আহত হয়েছিল, তার আবার সুষ্ঠু বিচার করতে হবে। অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে হবে। পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা যাবে না, দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ কমিটমেন্টে থাকতে হবে। অবশ্যই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে হবে। আমরা চাই না আবার সেই শাসন যেখানে মানুষ জয় বাংলা বলতে পারবে না। যারা জিন্দাবাদ বলে তারা বলবে, কিন্তু জয় বাংলা বলতে পারবে না। জয় বাংলা বলে তাদের উপরে নিধন নেমে আসবে। রাজাকার, আল বদর, আল শামস এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে। পাকিস্তানি হানাদার বাহিনী এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে। এমন সংবাদপত্র আমরা চাই না। তাই এ সকল ব্যাপারে স্পষ্টতা আসতে হবে। যদি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে থাকে তারেক, তাহলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্বকে তুলে ধরতে হবে। ৭১-এর চেতনাকে তুলে ধরতে হবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম পরিচয় হচ্ছে উনি ছিলেন মুক্তিযোদ্ধা। যেমন আমি শেখ হাসিনার শাসনামলে জিয়াউর রহমানের অপমানকে আমি পছন্দ করতাম না, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে অপমান করা চলবে না। এতভাবে বঙ্গবন্ধু সমালোচনা করা যেতে পারে, জিয়াউর রহমানের সমালোচনা করার অধিকার দিতে হবে। দলের ভিতরে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি করলে তারেকের ব্যাগ টানতে হবে, তারেককে ভাইয়া রাজনীতি করতে হবে। কেন? বিএনপিকে সমর্থন করলেও তারেকের সমালোচনা করার অধিকার এবং তার বিরোধিতা করার অধিকার দিতে হবে দলের ভেতরেই। এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। কিন্তু সুষ্ঠু বিচারের নামে প্রহসনমূলক বিচার, যে প্রহসনের বিচারে তাজুলের মতো স্বাধীনতা বিরোধীকে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে, সেরকম বিচার মানা যাবে না। বিচার প্রক্রিয়া পুনরায় করতে হবে প্রয়োজনে। তাই তার সামনে অনেক কাজ রয়ে গেছে। তারপর আমরা ভেবে দেখব তারেককে যদি পরিষ্কার হয় সবকিছু, তার অতীতে সব তওবা করে, তার ভুল ছিল সিদ্ধান্ত মেনে নিয়ে, মামুনের মতো লোকে তার কাছে টানা হয়েছিল অন্যায়, এগুলো সব স্বীকার করে দলের ভিতরে চাঁদাবাজ গুন্ডাদেরকে নিয়ন্ত্রণ করে, স্পষ্ট করে, ক্রিস্টাল ক্লিয়ার করে রাজনীতি করতে চাইলে তারেককে সুযোগ দেওয়া যাবে কিনা আমরা ভেবে দেখব সাধারণ জনগণ। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানতে হবে। এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়া ফিরে না আনা হয়, তাহলে জামাত এবং এনসিপি আরো শক্ত জোট করে দেশে তাণ্ডব করবে। এবং নির্বাচনে অংশগ্রহণ যদি তারা না করতে চায়,
বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বিএনপির কিছুই করা থাকবে না, কারণ বিএনপি একা নির্বাচনে যেতে পারবে না। সবকিছু বিবেচনা আনতে হবে, এগুলো কোনো কিছু উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ এবং সমমর্যাদার রাজনীতি করতে হবে। শত্রু ভাবাপন্ন রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিকে মর্যাদা দিতে হবে। বিকৃত সাহিত্য চর্চার যে বিকৃত খেলাফতের চর্চা, সেগুলোর ব্যাপারে সজাগ থাকতে হবে। ইসলামকে অপব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে, লিবারাল মুসলমানদেরকে যে কাফের, মুরতাদ, নাস্তিক বানানোর যে প্রক্রিয়া চলছে, সেটাকে বন্ধ করতে হবে। অপপ্রচার বন্ধ করতে হবে। বিভিন্ন রকম এর মাধ্যমে যে সকল অপপ্রচার করা হচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধে, সেটার ব্যাপারে সাইবার ল ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে ঢালাওভাবে সাজিয়ে নতুন ভাবে গড়ে তোলা যায় শক্তভাবে, সেই কাজ করতে হবে। এবং বাংলাদেশের সকল নাগরিকের দল মত নির্বিশেষে সবার সম অধিকার আছে বাক স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে, সেটা মেনে নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, তাদের রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং তখন আমরা অবশ্যই চিন্তা করে দেখবো তারেককে প্রধানমন্ত্রী হিসেবে সুযোগ দেওয়া যায় কিনা। তবে এর অর্থ এই নয় পরিবারতন্ত্রের কারণে সাধারণ জনগণের সামনে বিএনপিকে বা আওয়ামী লীগকে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা হতে দেব। পারিবারিক পরিচয়ের কারণে লাভ দিয়ে কেউ অ্যাক্টিং চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান হয়ে যাবে না। প্রকৃত গণতন্ত্রের স্বাদ বাংলাদেশের মানুষকে দিতে হবে এবং ইলেক্টেড মোনার্কিজম বা নির্বাচিত রাজতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। 2000 বছর 35টি পরিবার বাংলার মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। এখন চলছে রহমানি আমল। এই গোলামি থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে। এ সকল বিষয় তারেককে চিন্তা ভাবনা করতে হবে। তাই কেবলমাত্র তারেককে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা প্রমাণ করে। নো, মানুষের ভিতরে কৌতূহল আছে তারেককে দেখার জন্য। ভালো মানুষকে দেখার জন্য কৌতূহল হয়। পেটা খাচ্ছে, মার খাচ্ছে রাস্তায় চোর, সেই চোরকে দেখার জন্য মানুষের ভিড় হয়। মানুষের ভিড় জনপ্রিয়তার একমাত্র মাপকাঠি নয়। বুলেট প্রুফ গ্লাসে থেকে সব জায়গায় হাইলি প্রোটেক্টেড থেকে লাক্সারি লাইফ মেনটেন করে আইনের ঊর্ধ্বে থেকে সাধারণ জনগণের মন জয় করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে নেমে বসেছিলেন, সাধারণ জনগণের কাতারে নেমে এসেছিলেন। তার ছেলে যদি 24 আওয়ার্স বুলেট প্রুফ গ্লাসে থাকতে বাধ্য হয়, যদি তার সন্তানদেরকে বুলেট প্রুফ গ্লাসে গিয়ে ঘোরাতে হয়, যদি তার বেড়ালকে বাংলাদেশের সেলিব্রিটি বানাতে হয়, যদি তাদের জন্য স্পেশাল প্রভিশন করে, যদি বাংলাদেশে ছুটির দিনেও তাকে এনআইডি কার্ড দেওয়া হয়, ট্রাভেল প্লাস দেওয়া হয়, এই সকল বিষয়ে প্রশ্ন সম্মুখীন তারেককে হতেই হবে। তাকে অতীত সরকারের সফলতা স্বীকার করতে হবে। অতীত সরকারের বিফলতার পাশাপাশি তাদের সফলতার প্রশংসা করতে হবে। যেমন আমি কখনো মেনে নেইনি শেখ হাসিনা শাসনামলেও যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সেটা আমাদের আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহের নাম ব্যবহার করে অপব্যবহার করা হবে, জিয়ার সম্মানকে হেয় করার প্রতিপন্ন করা হবে, সেটা আমি যেমন মেনে নেইনি, ঠিক একইভাবে স্বীকার করতে হবে অতীত সরকারের অর্থনৈতিক সফলতা ছিল।
স্বীকার করতে হবে যে যেই রাস্তায় দাঁড়িয়ে যে মহাসড়কে সে তার সমাবেশ করেছে, সেই মহাসড়কের উদ্বোধন করেছিল কিন্তু শেখ হাসিনা সরকার। অর্থাৎ নিজের চরম শত্রুকেও যদি সে সঠিক কাজটি করে তার প্রশংসা করতে হবে। এরকম রাজনীতি আমরা চাই। অতীত সরকারকে 24 আওয়ার্স 24 ঘন্টা যদি ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে যদি ফ্যাসিস্ট বলা হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের নেতৃত্ব দিয়েছিল কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ? সেটা আমরা মেনে নেব না। আওয়ামী লীগ আমার প্রিয় দল নয়, আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল, কিন্তু এর অর্থ এই নয় আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের একটি নেতৃত্ব দান, অন্যতম নেতৃত্ব দানকারী দল, সেটা আমরা ভুলে যাব। সেই কৃতিত্ব আওয়ামী লীগের, সেটা তাকে দিতেই হবে। যদি 24 ঘন্টা বলা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তাহলে প্রশ্ন 1/11 পরে কিন্তু তারেকের ইমেজও ভালো ছিল না। তাকেও কিন্তু খাম্বা ভাই এবং তাকেও কিন্তু হাওয়া হাওয়া ভাই বলে মানুষ মনে করা শুরু করেছিল। সেও কিন্তু বেইল নিয়ে পালিয়েছিল। যদি পালানোর কথাই বলতে হয়, তাহলে যদি রিকনসিলিয়েশন চাওয়া হয়, লেটস ফরগিভ, ফরগেট অ্যান্ড মুভ অন। কিন্তু তারপরেও যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য, তাদের পানিশমেন্ট দিতে হলে সুষ্ঠু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে। বাংলাদেশে মব জাস্টিসের নামে যে তাণ্ডব চলছে তার বিরোধিতা করতে হবে। অনলাইনে যারা উস্কানিমূলক কথাবার্তা ছড়িয়ে বাংলাদেশে মব করেছে, ইল্লু পিঙ্কু সহ, তাদের অ্যাকাউন্টস কিভাবে জব্দ করা যায়, কিভাবে বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়া থেকে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারে আসতে হবে এবং তাদের সঙ্গে সখ্যতা বন্ধ করতে হবে। তখনই সুন্দর ভবিষ্যতের দিকে আমরা এগুতে পারব। এবং সর্বশেষে খালেদা জিয়া আমাদের নেত্রী ছিলেন, হয়তো বা এখনো বেঁচে আছেন, কিন্তু তার প্রকৃত অবস্থা আমরা তার চিকিৎসার ভার যাদের কাছে আছে, প্রকৃত ডাক্তার যারা তার চিকিৎসাতে আছেন, যদি উনি বেঁচে থাকেন এখনো, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। এবং আরেকটি কথা, হাদি, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদের বিচারে বিরোধী ছিল, তার প্রতি এত ভালোবাসা দেখানো চলবে না। বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে হবে, সবার মত প্রকাশের অধিকার দিতে হবে এবং প্রকৃত মুসলিম যারা এবং ইসলামিক আইডিওলজি যা, তা প্রচারে সহায়তা করতে হবে। ফ্রেন্ডশিপ যেমন সবার প্রতি, তেমন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারেও খেয়াল রাখতে হবে। স্পেশাল রিলেশনশিপের নামে 1971 সালের চেতনাকে অপমান করা যাবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যার কয়েক ঘন্টা না যেতেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর শেখের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয় সরকার সমর্থকদের একটি অংশ। তবে সেই দাবির সত্যতা 2 সপ্তাহেও নিশ্চিত করেনি তদন্তকারী কর্তৃপক্ষ। উল্টো সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় বিদেশে পালানোর সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। হাদিস সমর্থকরা পাল্টা অভিযোগ তুলে বলেছেন, বিভিন্ন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সন্দেহভাজনদের রক্ষার চেষ্টা চলছে। এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেছেন, খোদ রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যায় জড়িত থাকতে পারে। এমন অবস্থায় খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে শাহবাগে নতুন করে শুরু হয়েছে অবরোধ। এর আগেও এমন অবরোধ করে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তবে এবার অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির মৃত্যুর পর ঢাকায় ব্যাপক সহিংসতা, জামাতের বিরুদ্ধে সুশীল সমাজের অভিযোগ, তারেক রহমানের দেশে ফেরার মধ্যে শাহবাগে অবস্থান নেওয়ার ঘটনায় আবারও বাড়ছে উত্তেজনার পারদ।
সরাসরি সরকারের বিরুদ্ধে তোপের প্রেক্ষাপটে এই কর্মসূচির রেশ শেষ পর্যন্ত কোথায় করায় তা নিয়ে আছে উদ্বেগ। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ ওসমান হাদির সমর্থকেরা 26শে ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এরপরে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়। হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সন্ধ্যার দিকে জানান, শাহবাগে অবরোধ চলবে। কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে জনতা ঢাকায় আসছে। ইনকিলাব মঞ্চের নেতা ডাকসুন মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসলিম জুমা বিডিনিউজকে বলেন, তারা সারা রাত অবস্থান করবেন, তবে শীত বেড়ে গেলে সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে। অবরোধ কর্মসূচিতে ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। বলেন, সরকারের অবস্থা থেকে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন শরীফ ওমর। জানান, বিচার না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন, বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। দর্শক, ওসমান হাদির মৃত্যুর পর থেকে হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে নতুন আন্দোলনের নামে ইনকিলাব মঞ্চ। হাদির দাফনের পর 20 ডিসেম্বর শাহবাগের অবস্থান কর্মসূচি পালিত হয়। তবে সেই কর্মসূচি শেষ হয়েছিল 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে। সেদিন জানাজায় দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ওসমান হাদির হত্যাকারীদের ধরতে তারা কি করেছে। পরে শাহবাগের কর্মসূচিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি 24 ঘন্টার মধ্যে সবার সামনে এসে জানাতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। তবে বাস্তবে তখন তা ঘটেনি। পরদিন আলটিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন ডাকা হলেও তাতে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এমনকি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও ছিলেন অনুপস্থিত। সাংবাদিকদের সামনে কথা বলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। জানানো হয়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গিয়েছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুপস্থিতির মাঝে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এর পরদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তাকে দেখা যায়। উড়িয়ে দেন পদত্যাগের গুঞ্জন। হাদি হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার দাবি করলেও মূল অভিযুক্তরা কোথায় তা না জানার কথাও অবলীলায় স্বীকার করেন তিনি। বলেন, হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন। অবশ্য পরে ড্যামেজ কন্ট্রোলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেন। তাতেও ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই তৈরি হওয়া নানা অস্পষ্টতা এবং গুঞ্জন কাটেনি। দর্শক, নির্বাচনী প্রচার চালানোর সময় 12 ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ জানায় অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবেন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 13 ডিসেম্বর দাবি করেন, তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন। হপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে সেই হিট 2 সপ্তাহেও করা যায়নি। দেশব্যাপী আলোড়নের মধ্যে সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে সূত্রবিহীন নানান তথ্য ছড়ানোতে মেতে ওঠেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সরকার সমর্থকদের একটি অংশ দাবি করেন, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে কখনোই এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই এক উপদেষ্টা আওয়ামী লীগ এবং ভারতকে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি আরো জোরালো হয় পরদিন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে মিত্র 3 দলের মৈত্রী বৈঠকের পর। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকার প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার প্রধান দায় যেখানে সরকারের কাঁধে যাওয়ার কথা, সেখানে প্রধান হয়ে ওঠে প্রমাণহীন দায় চাপানোর খেলা। স্বাভাবিকভাবেই সরকার এবং তার মিত্রদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারতকে নিশানা হতে হয়। যমুনার বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে নানা সহায়তা করছে ভারত। সেই থেকে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের চেয়ে বড় হয়ে ওঠে ভারত বিরোধিতা। একাধিকবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক অচলাবস্থাও তৈরি হয়েছে। তবে হাদির ঘনিষ্ঠজনদের দাবি, সন্দেহভাজন হামলাকারীরা বাংলাদেশি আছেন। খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার আগে কোনো নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। জাতীয় জাদুঘরের সামনে 23 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। এতে 30 দিনের মধ্যে হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। 24 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবিও জানায় সংগঠনটি। নেতারা বলেন, তা না হলে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। একই দিন শাহবাগে শহীদ শপথ কর্মসূচিতে হাদি হত্যার জন্য সরকারের একাংশকে দায়ী করেন তার ভাই শরীফ ওমর। বলেন, নির্বাচন বানচালের জন্যই পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। অনেকটা ঠিক একই ভাষায় অভিযোগ করেছেন কিংস পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন। দুপুরে 25 ডিসেম্বর তিনি বলেন, হাদি হত্যায় জড়িতরা দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট কোনো মেসেজ দিতে পারেনি। মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এর সঙ্গে জড়িত। কারণ খুনি পরিচিত, যার সবকিছু প্রকাশ্য, তার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয়। এখানে বড় একটি চক্র কাজ করছে। এই ধরনের ঘটনা প্রবাহের মধ্যেই শাহবাগ ব্লকেট শুরু করলো ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর 26 ডিসেম্বর শুরু হয় অবরোধ। আয়োজকরা বলছেন, পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও করা হবে। হাদি হত্যার জেরে এরই মধ্যে ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছে দেশ। তার মৃত্যুর খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত হয় প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়। ব্যাপক হামলার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ডেইলি স্টার ভবনের ছাদে দীর্ঘ সময় আটকা পড়েন সমাজকর্মী সহ বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। একই রাতে ধানমন্ডিতে ছায়ানট ভবন জ্বালিয়ে দেওয়া হয়। পরদিন পুড়িয়ে দেওয়া হয় পল্টনের উদীচী কার্যালয়। এরই মধ্যে 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মীরা। ঢাকায় 25 ডিসেম্বর বড় ধরনের সংবর্ধনার আয়োজন করা হয়। পরদিনও যোগ দিয়েছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে। তবে বিকেল থেকে তারেকের খবর ছাপিয়ে সামনে আসছে ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেট। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের শঙ্কা। এই কর্মসূচি অনির্দিষ্টকাল চললে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। ডক্টর ইউনূস যে দেশীয় নির্বাচনের গল্প শুনিয়েছেন, 1.5 বছরে তার শেষ দৃশ্যটি ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে। খোদ যমুনা ঘেরার হুঁশিয়ারি দিচ্ছেন তারই মিত্ররা। প্রশ্ন হলো, কেমন হতে যাচ্ছে আগামী 1.5 মাস? উৎসব মুখর নির্বাচনের কালগল্পের পাখি এরই মধ্যে উড়াল দিয়ে হারিয়ে গেছে দূর আকাশে। ভোটের আগে নেমে আসছে আতঙ্কের নতুন নতুন দৈত্য। এসব দৈত্য পুতুল বন্দী করার ম্যাজিক কি আছে? ম্যাজিক ম্যান ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন যে 25 ডিসেম্বর 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তারেক রহমান দেশে আসার পরপরই এই দেশের নির্বাচনে অনেকটা ধোঁয়াশা কেটেছে। এই দেশে অনেকটাই নির্বাচনী বাতাস এবং বলা যেতে পারে অনেকটা অঘোষিত জায়গায় থেকে তারেক রহমান তার নেতৃত্ব, একক নেতৃত্ব প্রতিষ্ঠার একটা পথ সুগম হলো এবং নির্বাচনের মধ্যে দিয়ে অন্তত এখনকার যে সিচুয়েশন, নির্বাচিত সরকারের সিচুয়েশন, সেটা হয়তো একটা ভরসা কাটতে পারে। কিন্তু তার পর দিনেই আবার যেন একটা হঠাৎ ধাক্কা বিষয়। আপনারা এটুকু মনে আছে যে ইনকিলাব মঞ্চে ওসমান হাদি, তার মৃত্যুতে আমরা সবাই শোক প্রকাশ করেছি, নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, তার
এই নির্মম পরিণতির পেছনে যেই শক্তি দায়ী তারা বিচারের আওতায় আসুক, সরকার তাদেরকে ধরুক, কিন্তু এসব চাপা পড়ে গিয়ে কোথায় যেন সেই প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এইসব অফিস ভেঙে ফেলা, তারপর ছায়ানট ভেঙে ফেলা, এর মধ্যে দিয়ে ভালুকায় দীপুচন্দ্র দাসের মতন একটা ছেলেকে একদম নির্মম ভাবে শেষ করে দেওয়া। এবং তারপর আমরা যখন 26 ডিসেম্বরে এসে এই খবরটি দেখছি যে হাদি হত্যার বিচার দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চে, এবং বেশ উত্তপ্ত পরিস্থিতি, বিশাল জমায়েত হয়েছে। একদম হাদি ওসমান হাদির হত্যার বিচার চায় বাংলাদেশের অসংখ্য বিপুল সংখ্যক মানুষ, তারা জানাতে অংশগ্রহণ করেছে। সেই সময় নিউজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি খারাপ করা হলে ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যেটা আপনাদেরকে বলছিলাম যে পরিস্থিতি হঠাৎ একটা উত্তপ্ত অবস্থা দিয়ে কিনা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে এক স্ট্যাটাসে বাংলাদেশ জনগণকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার আহ্বান জানিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। টানা 5 ঘন্টা ধরে অবরোধ চলতে থাকায় আশপাশের রাস্তায় যানজট দেখা যায়। আজকের কর্মসূচি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত, এর যারা পরিকল্পনাকারী, হত্যাকারী, তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছে, আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়ে কর্মসূচিতে অংশ নেয় হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশ 18 কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা কিন্তু আরো কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা 8 আসনে সভাপতি ছিলেন এবং বাদবাকি ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন। অর্থাৎ হঠাৎ করে ওসমান হাদির হত্যাকারীদের যে দাবিটা সবাই চান যে তাকে, তার হত্যাকারী যারা সবাইকে গ্রেফতার করা হোক, পরিকল্পনাকারীদের গ্রেফতার করা হোক, কিন্তু রাজপথ এই ইস্যুতে হঠাৎ উত্তপ্ত। এর মধ্যে দিয়ে আলাপ হয়েছে, যখন এই কথাগুলো এসছে যে ওসমান হাদির বিচার না হলে কিসের নির্বাচন, কি ব্যবস্থা, সেই সব ধরে একটা গুঞ্জন চলছিল। দেখা যাক এই পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেয়।